মাতারানীর অলৌকিক কৃপায় মিশ্রি আজ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল তখন সবাই ভেবেছিল মিশ্রির শরীর পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই মাতারানীর আশীর্বাদে আকাশ ভেঙে বৃষ্টি নামে এবং চিতার আগুন নিভে যায়। মিশ্রি অক্ষত অবস্থায় চিতা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জয় মাতারানী। অন্যদিকে মিশ্রিকে হারিয়ে অর্জুন শোকে পাথর হয়ে গেছে। সে এতটাই পাগল হয়ে গেছে যে নিজের মাথায় বন্দুক ধরে অবস্থি পরিবারের সকলকে বলতে থাকে, আমি আপনাদের সাথে আর থাকতে চাই না। আপনাদের আসল অনু মিশ্রিকে আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ তাকে মেনে নেননি। আজ যেহেতু আমার মিশ্রি নেই, আমি আর বেঁচে থাকতে চাই না। এই বলে অর্জুন যখনই নিজের মাথায় গুলি করতে যাবে ঠিক তখনই সেখানে মিশ্রি এসে হাজির হয় এবং অর্জুনের হাত থেকে বন্দুকটি কেড়ে নেয়। অর্জুন সহ উপস্থিত সকলে বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। অর্জুন মিশ্রিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অর্জুনের মা কল্পনা অর্থাৎ আমাদের পিতিয়া মিশ্রির গা হাত পা ছুঁয়ে দেখেন আর বলেন, মা আমি কি স্বপ্ন দেখছি? এ কি সত্যিই আমাদের মিশ্রি? পিতিয়া তখন মিশ্রিকে বলেন, মা তুমি আর কখনো আমায় ছেড়ে যেও না, একবার আমায় মা বলে ডাকো। মিশ্রি তখন পিতিয়াকে মা বলে ডাক দেয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ে। অর্জুনের ছোট দাদি পুণ্যিও সেখানে আসেন এবং মিশ্রিকে জড়িয়ে ধরে বলেন, মা মিশ্রি, দাদির প্রতি কি খুব রাগ হয়েছিল যে এত বড় শাস্তি দিয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? অবস্থি পরিবারের সবাই আজ মিশ্রিকে ফিরে পেয়ে অনেক খুশি। অর্জুন তখন জিজ্ঞেস করে, মিশ্রি তোমার ওই দুর্ঘটনা আসলে কিভাবে ঘটেছিল? মিশ্রি দীর্ঘশ্বাস ফেলে বলে, অর্জুন ওটা কোনো দুর্ঘটনা ছিল না, কেউ আমাকে পরিকল্পিতভাবে জানে মেরে ফেলার চেষ্টা করেছিল। একথা শুনে অর্জুন এবং বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অর্জুন রেগে গিয়ে বলে, কে সেই অপরাধী? তাকে আমি ছাড়ব না। মিশ্রি অসহায়ভাবে বলে, অর্জুন আমি বলতে পারবো না, চারদিকে অনেক অন্ধকার ছিল, আমি তার মুখ দেখতে পাইনি। অর্জুনের বাবা প্রতাপ অবাক হয়ে ভাবেন, কে এমন জঘন্য কাজ করতে পারে? তখন ছোট দাদি পুণ্যি মিশ্রিকে বলেন, মা মিশ্রি তুমি আমার রক্তের কেউ নও, কিন্তু তোমাকে হারিয়ে আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছিলাম যতটা আমি আমার পিতিয়া আর অনুকে হারিয়ে পেয়েছিলাম। খবরদার দ্বিতীয়বার আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাববেও না। এরপর তিনি মিশ্রির কাছে ক্ষমা চেয়ে বলেন, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি মা, তুমি এই বুড়ি দাদিকে তুমি মাফ করে দাও। মিশ্রি দাদির হাত ধরে বলে, দাদিমা ওসব কথা আর বলবেন না। মিশ্রি মনে মনে ভাবে, মাতারানীর কৃপায় যেহেতু বেঁচে ফিরেছি, এবার প্রমাণ করেই দেব কে আপনাদের আসল অনু। ঠিক সেই সময় মিশ্রির নজর পড়ে আয়ুষ্মানকে দেখা যাচ্ছে না। সে আয়ুষ্মানকে ডাকলে দেখা যায় আয়ুষ্মান সেখানে আসে এবং মিশ্রিকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে বলে, মাদি আমি কি সত্যিই মিশ্রি ভাবিকে দেখতে পাচ্ছি? বাড়ির সবাই তাকে আশ্বস্ত করলে সে অবাক হয়ে অর্জুনকে বলে, ভাইয়া আমি কি মিশ্রি ভাবির গলা শুনতে পাচ্ছি? অর্জুন তাকে বলে, হ্যাঁ আয়ুষ্মান, তোমার ভাবি আমাদের কাছে ফিরে এসেছে। এরপর মিশ্রি খেয়াল করে দেখে যে আয়ুষ্মানের গলায় মালা এবং কপালে তিলক। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আয়ুষ্মান এই মালা আর তিলক কিসের? পিতিয়া এবং অর্জুনও অবাক হয়ে তাকিয়ে থাকে। আয়ুষ্মান প্রথমে চুপ থাকলেও পরে বলে, ভাবি এটা সাধারণ মালা নয়, এটা বরমাল্য। একথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আয়ুষ্মান তখন পাশে থাকা এক ঘুমটা দেওয়া মেয়েকে দেখিয়ে বলে, ইনি হচ্ছেন অনামিকা, আমার স্ত্রী। সবাই যখন এই বিয়ে নিয়ে প্রশ্ন তোলে তখন দেখা যায় ওই মেয়েটি আসলে মুখোশধারী প্রিয়া। প্রিয়া যখন মিশ্রিকে দেখে সে মনে মনে কাঁপতে শুরু করে এবং ভাবে, মিশ্রিকে তো আমি নিজের চোখে চিতায় পুড়তে দেখেছিলাম, ও বেঁচে ফিরল কিভাবে? অর্জুন এবং পরিবারের সবাই আয়ুষ্মানকে জেরা করলে মিশ্রি তাকে সব খুলে বলার সুযোগ দেয়। আয়ুষ্মান তখন বলে, ভাবি আপনাকে চিতায় পুড়তে দেখে আমি ভেঙে পড়েছিলাম। এরপর বাড়ির দলিলের জন্য যখন বের হই তখন দেখি গ্রামের কিছু লোক অনামিকাকে পাথর ছুঁড়ে মারছে। গ্রামের লোকেরা বলছিল যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হয়েছিল, সে মারা গেছে, তাই গ্রামের নিয়ম অনুযায়ী এই মেয়েটি অভিশপ্ত এবং একে বাঁচিয়ে রাখা যাবে না। অনামিকাকে বাঁচাতে হলে কেউ একজন তাকে বিয়ে করতে হবে। আমি নিরুপায় হয়ে তার প্রাণ বাঁচাতে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। আয়ুষ্মানের এই কথা শুনে অবস্থি পরিবারের সকলে স্তম্ভিত হয়ে যায়। এখন দেখার বিষয় হলো অবস্থি পরিবার কি এই মুখোশধারী প্রিয়াকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে, আর প্রিয়া কি মিশ্রির সাথে আবারও কোনো ভয়ঙ্কর চক্রান্ত শুরু করবে? তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। এই ছিল সিঁদুরের মূল্য নাটকের ৩১৬তম এপিসোডের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।